দেখো, এর আগের দিন তোমাদের লাস্ট যেটি পড়ানো হয়েছিল সেটি ছিল জাতিরাষ্ট্রের সংক্ষিপ্ত ধারণা দাও। তো তারপরের যে 7 নম্বর প্রশ্নটি ছিল ভিয়েনা সম্মেলন সম্পর্কে একটি নিবন্ধ রচনা করো, অথবা ছিল ভিয়েনা সম্মেলনের কার্যাবলী সম্পর্কে সমালোচনামূলক প্রবন্ধ লেখো। তো আজকে সেখান থেকেই তোমাদের পড়াটা আমি বুঝিয়ে দেব। আমি আশা করব তোমরা সবাই নোটটি লিখে নিয়েছো, এবং যে পড়াটা আজকে বোঝাবো সেই পড়াটা বুঝিয়ে দেওয়ার পর তোমরা কিন্তু তোমাদের পড়াটা কিন্তু সবাই রেডি করে নেবে। তো দেখো, যে প্রশ্নটি ছিল কি ভিয়েনা সম্মেলনের কার্যাবলী। তো দেখো এখানে কি বলেছে, নেপোলিয়ন বোনাপার্টের পতনের পর 1815 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে, তাহলে নেপোলিয়ন বোনাপার্টের যখন পতন ঘটলো, অর্থাৎ ফ্রান্সের যে সম্রাট ছিল নেপোলিয়ন, তার যখন পতন হয়ে গেল, তখন অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে, অস্ট্রিয়ার রাজধানীর নাম কি ভিয়েনা, ইউরোপের পুনর্গঠন ও পুনর্বণ্টনের উদ্দেশ্যে এক আন্তর্জাতিক সম্মেলন আহ্বান করা হয়। অর্থাৎ অস্ট্রিয়ার যে রাজধানী ছিল ভিয়েনা, সেই শহরটিতে ইউরোপের পুনর্গঠন মানে ইউরোপে যাতে নতুন করে উদ্ভব, অর্থাৎ নেপোলিয়ন যে সমস্ত রুলস রেগুলেশনের অমান্য করে নতুন নিয়মকানুন প্রচলন করেছিল, সেই সমস্ত নিয়মকানুন বাতিল করে নতুন করে বিভিন্ন চিন্তাধারা আলোকিত করার জন্যে আন্তর্জাতিক এক সম্মেলনের আহ্বান করেছিল। অর্থাৎ সমগ্র দেশ সমগ্র দেশের সঙ্গে বাকি যে দেশগুলো রয়েছে সেই দেশগুলির সঙ্গে আলোচনা করার জন্য একটি সম্মেলন ডাকা হয়েছিল, যেটি ভিয়েনা সম্মেলন নামে পরিচিত ছিল। তাহলে ফ্রান্সে নেপোলিয়নের রাজত্বের ফলে ফ্রান্স সমেত ইউরোপের বিভিন্ন দেশ কী করেছিল, নেপোলিয়ন গ্রাস করে নিয়েছিল, এবং সেখানে নেপোলিয়ন তার স্বৈরাচারী শাসন কিন্তু পরিচালনা করত। তো নেপোলিয়ন যখন পতন ঘটে গেল বা পরাজিত হয়ে গেল যুদ্ধে, সেই যুদ্ধে পরাজিত হওয়ার পর অস্ট্রিয়ার যে রাজধানী ছিল ভিয়েনা শহর, সেই ভিয়েনাতে ইউরোপকে নতুনভাবে সাজিয়ে তোলার জন্য বিভিন্ন দেশের প্রধানকে ডাকা হলো একটি সম্মেলন করার জন্য, বা সবাই মিলে একটি মিটিং করার জন্য, যেটি ভিয়েনা সম্মেলন নামে পরিচিত ছিল। এই সম্মেলনের মূল উদ্দেশ্যগুলি কী ছিল? নেপোলিয়নের অগ্রাসী সাম্রাজ্যবাদী নীতির ফলে ইউরোপে যে পরিবর্তন হয়েছিল, ন্যায় ও সততার ভিত্তিতে তা পুনর্গঠিত হবে। কারণ নেপোলিয়ন যে সমস্ত রাজ্য দখল করেছিল, সেই সমস্ত রাজ্যগুলিতে নেপোলিয়ন আসার পর যে বিভিন্ন ধরনের পরিবর্তন ঘটেছিল, সেইগুলি পুনরায় নতুন করে ভাবনা চিন্তা করে পুনর্গঠিত করার ভাবনা চিন্তা কিন্তু তারা নিয়েছিল। অর্থাৎ সেগুলো যাতে পুনরায় ফিরিয়ে আনে, এবং তার মধ্যে যেগুলো ভুল ভ্রান্তিগুলো ছিল সেগুলো দূর করতে কিন্তু তারা চেয়েছিল। অর্থাৎ এক কথায় নেপোলিয়নের যে সাম্রাজ্যবাদী মনোভাব ছিল সেটিকে বাদ দিয়ে যে পুরাতন তন্ত্র ছিল সেগুলোকে কিন্তু ফিরিয়ে আনতে চেয়েছিল। 2 নম্বর কি বলেছে, পোল্যান্ড, জার্মানি, ইতালির ভবিষ্যৎ কিন্তু নির্ধারিত করা হয়েছিল। এবার নেপোলিয়ন এগুলো পোল্যান্ড, জার্মানি, ইতালি দখল করে রেখেছিল। যখন নেপোলিয়নই যখন হেরে গেল বা পরাজিত হয়ে গেল, তখন কি হলো, এই যে 3টি রাষ্ট্র রয়েছে পোল্যান্ড, জার্মানি, ইতালির, এদের ভবিষ্যৎ নির্ধারিত করা হলো। অর্থাৎ পরবর্তীকালে এই দেশগুলো কিভাবে চলবে এবং কারা শাসন কায়েম করবে
সেগুলো কিন্তু নির্ধারণ করা হলো। তারপরে কি রয়েছে 3 নম্বর, নেপোলিয়ন কর্তৃক বিতাড়িত পুরাতন রাজবংশগুলিকে পুনরায় ক্ষমতায় ফিরিয়ে আনা। এবার নেপোলিয়ন যখন সম্রাট হয়েছিল তখন বিভিন্ন ধরনের বিভিন্ন যে রাজবংশ বা প্রচুর রাজবংশগুলি ছিল বা রাজার বংশ ছিল, সেই বংশগুলো নেপোলিয়ন সম্রাট হওয়ার পর হারিয়ে গিয়েছিল। এবার যখন নেপোলিয়নের পতন ঘটে যাওয়ার পর যাতে সেই সমস্ত পুরনো রাজবংশর অস্তিত্ব ফিরে পাওয়া যায় বা তারা যাতে পুনরায় ক্ষমতায় ফিরে আসে, সেই চিন্তা ভাবনা কিন্তু করা হয়েছিল। 4 নম্বর কি বলেছে, ফ্রান্সের চারপাশে শক্তিশালী রাষ্ট্রের বেষ্টনী তৈরি করা হয়। এবার ফ্রান্স যেহেতু নেপোলিয়নের সাম্রাজ্যের মূল ঘাঁটি ছিল, সেহেতু পরবর্তীকালে কোনো শাসক যাতে ফ্রান্সকে পুনরায় আক্রমণ করতে না পারে, সেই জন্য ফ্রান্সের চারপাশের যে রাষ্ট্রগুলি রয়েছে সেই সমস্ত রাষ্ট্রগুলিকে শক্তিশালী করে তোলা হয়েছিল এবং তাদের ফ্রান্স রাষ্ট্রকে সাহায্য করার আশ্বাস কিন্তু দিয়েছিল, যাতে ফ্রান্সকে আর কোনো দেশ আক্রমণ করতে না পারে। তারপর রয়েছে ভিয়েনা সম্মেলনের নীতি সমূহ। তো দেখো এখানে কি বলেছে, ভিয়েনা সম্মেলনে আগত প্রতিনিধিবর্গ তাদের লক্ষ্য পূরণের জন্য 3টি মৌলিক নীতি গ্রহণ করেন। 3টি কিন্তু মৌলিক নীতি গ্রহণ করেছিল। একটি হলো ন্যায্য অধিকার নীতি। ন্যায্য অধিকার নীতির মধ্যে দেখো কি বলেছে, ন্যায্য মানে যেটুকু প্রাপ্য সেটুকুই আমাকে দাও, অর্থাৎ যে যতটুকু পাবে তাকে ততটুকুই দেওয়া, কাউকে বেশি দেওয়ারও দরকার নেই, কাউকে আবার কম দেওয়ারও কোনো প্রয়োজন নেই। তো এই যে দেখো কি বলেছে, এই নীতির মূল লক্ষ্য ছিল, ক নম্বর দিয়ে রয়েছে বা তোমরা 1 নম্বরে দিতে পারো, মূল লক্ষ্য ছিল ইউরোপকে যথাসম্ভব প্রাক বিপ্লব অবস্থায় ফিরিয়ে নিয়ে আনা। অর্থাৎ বিপ্লবের আগে ইউরোপ যেরকম ছিল যাতে সেরকমভাবে ফিরিয়ে আনা যায়, সেই চিন্তাভাবনাই তারা করেছিল। 2 নম্বর কি বলেছে, স্পেন, খ নম্বর, স্পেন, সিসিলি ও নেপলস এ পূর্ব রাজবংশের পুনঃপ্রতিষ্ঠা করা। মানে এবার স্পেন, সিসিলি ও নেপলস যে রাষ্ট্রগুলি ছিল সেখানে যাতে পূর্ব যে রাজবংশ ছিল যেটি নেপোলিয়ন ধ্বংস করেছিল, সেই রাজবংশ যাতে পুনঃপ্রতিষ্ঠিত হয়, অর্থাৎ নতুন করে আবার প্রতিষ্ঠিত হয়, সেই চিন্তা ভাবনা কিন্তু নিয়েছিল। গ নম্বর কি বলেছে, জার্মানির উপর অস্ট্রিয়ার প্রাধান্য কিন্তু প্রতিষ্ঠিত হয়। এবার জার্মানির উপর কি হয়, অস্ট্রিয়ার প্রাধান্য প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ জার্মানিতে অস্ট্রিয়া কিন্তু তাদের শাসন কায়েম রাখতে পারে, সেরকম কয়েকটি ন্যায্য অধিকার নীতি কিন্তু তারা প্রয়োগ করেছিল। আর 2 নম্বর কি রয়েছে, ক্ষতিপূরণ নীতি। 2 নম্বর ক্ষতিপূরণ নীতি কি বলেছে, তা নেপোলিয়নের বিরুদ্ধে যুদ্ধের ফলে ইউরোপের যে সমস্ত দেশগুলি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই সমস্ত দেশগুলিকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল এই নীতির মূল উদ্দেশ্য। তার মানে ক্ষতিপূরণ দেওয়া, নাম দেখেই তো বোঝা যাচ্ছে ক্ষতিপূরণ দেওয়া। এবার তুমি আমাকে সাহায্য করলে, আমার বিপদের সময় আর্থিক দিক থেকে আমাকে সাহায্য করলে, এবার আমার যখন বিপদ কেটে গেল এবং আমি স্বাভাবিক ছন্দে ফিরে আসলাম, তখন আমার তো সে দায়িত্ব যে তুমি আমাকে বিপদের সময় আর্থিক দিক থেকে যে সাহায্যটা করেছিলে সেটা পুনরায় তোমাকে ফিরিয়ে দেওয়া। ঠিক তেমনি নেপোলিয়নের বিরুদ্ধে, অর্থাৎ নেপোলিয়নকে পরাজিত করার জন্য ইউরোপের যে সমস্ত দেশগুলি সাহায্য করেছিল সেই সমস্ত দেশগুলো আর্থিক দিক থেকে প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছিল। এবার যেহেতু এই দেশগুলি আর্থিক দিক থেকে প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেহেতু এই দেশগুলি যাতে পুনরায় তাদের যে ক্ষতিপূরণ বা যতটুকু অর্থ ক্ষতি হয়েছিল সেটুকু ফিরে পায়, সেটাই কিন্তু ভিয়েনা সম্মেলনের একটি মূল নীতি কিন্তু ছিল। এই নীতি অনুসারে কি হয়, অস্ট্রিয়া লাভ করেছিল উত্তর ইতালির লোম্বার্ডি ও পোল্যান্ডের অংশবিশেষ।
এবার যখন এই নীতি কার্যকরী করা হয় তখন অস্ট্রিয়া, উত্তর ইতালি, লোম্বার্ডি ও পোল্যান্ডের অংশবিশেষ কিন্তু নিজের অধীনে পেয়েছিল। তার সঙ্গে রাশিয়া লাভ করে ফিনল্যান্ড, বেসার্বিয়া ও পোল্যান্ডের অংশবিশেষ। অর্থাৎ রাশিয়াও দখল রাশিয়ার কাছে চলে আসে ফিনল্যান্ড, বেসার্বিয়া ও পোল্যান্ডের যে অংশবিশেষ জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো। 3 নম্বর কি রয়েছে? শক্তি সাম্য নীতি। শক্তি সাম্য নীতির মধ্যে কি রয়েছে দেখো, শক্তি সাম্য নীতির মূল উদ্দেশ্য ছিল ফ্রান্সকে শক্তিহীন করা, অর্থাৎ শক্তি সাম্য মানে শক্তি প্রয়োগ করা। শক্তি প্রয়োগ করে অবশ্যই কোনো কিছু ধ্বংস করা হবে, ঠিক তাই এখানে বলেছে যে শক্তি সাম্য নীতির মূল উদ্দেশ্য ছিল কি ফ্রান্সকে শক্তিহীন করা এবং এবং ইউরোপের দেশগুলি যাতে একে অপরের চেয়ে শক্তিশালী না হয়ে উঠতে পারে তার ব্যবস্থা করা। তার সঙ্গে কী করেছিল, ইউরোপের যে বাকি দেশগুলো রয়েছে সেই সমস্ত দেশগুলি যাতে একে অপরের চেয়ে, অর্থাৎ আমি আমার প্রতিবেশী দেশের চেয়ে বেশি শক্তিশালী হয়ে উঠব, সেরকম যাতে শক্তিশালী না হয়ে উঠতে পারে তার ব্যবস্থা করা। তো কোনো মতে কী বলে দেখো, ফ্রান্সের সেনাবাহিনী ভেঙে দিয়ে সেখানে 5 বছরের জন্য মিত্র শক্তি বাহিনী মোতায়েন করা হয়। এবার ফ্রান্সের যে বিশাল সেনাবাহিনী ছিল, এবার যেহেতু ইউরোপের একটি দেশ ফ্রান্স, সেহেতু ফ্রান্স রাষ্ট্রটিরও মূল দায়িত্ব ছিল যে আমরা যে বিশাল শক্তিধর দেশ রয়েছে সেটিকে যাতে আমি পুনরায় যে বিশাল দেশটি রয়েছে সেই দেশটি যাতে পার্শ্ববর্তী যে দেশগুলো রয়েছে সেই সমস্ত দেশগুলি যেভাবে চলবে সেভাবেই যাতে আমাকে চলতে হয়, সেই জন্যে ফ্রান্সের যে শক্তিশালী সেনাবাহিনী ছিল সেই শক্তিশালী সেনাবাহিনীকে ভেঙে গিয়ে 5 বছরের জন্য কী হয় যে ফ্রান্সের যে মিত্র শক্তিধর দেশগুলি রয়েছে সেই দেশগুলির সেনাবাহিনীকে কিন্তু মোতায়েন করা হয়। একটি লক্ষ্য ছিল যাতে ফ্রান্স পুনরায় আগের মতো শক্তিশালী দেশ না হয়ে উঠতে পারে। খ নম্বর কী বলেছে, উত্তর পশ্চিম জার্মানিতে প্রাশিয়ার প্রাধান্য ও দক্ষিণ জার্মানি ও উত্তর ইতালিতে অস্ট্রিয়ার প্রাধান্য প্রতিষ্ঠা করে। অর্থাৎ জার্মানিতে উত্তর পশ্চিম দিকটা রয়েছে সেটি প্রাশিয়ার অধীনে চলে যায়, অর্থাৎ সেখানে প্রাশিয়ার প্রাধান্যটা বা প্রাশিয়ার গুরুত্বটা খুব বেশি পায়। তার সঙ্গে দক্ষিণ জার্মানি ও উত্তর ইতালিতে অস্ট্রিয়ার প্রাধান্য কিন্তু প্রতিষ্ঠা করা হয়। অর্থাৎ নেপোলিয়নের পতনের পর বেশ কিছু অঞ্চল কিন্তু এক দেশ থেকে আরেকটি দেশে যুক্ত হয়ে গিয়েছিল। যেমন এখানে প্রাশিয়াতে যুক্ত হয়েছিল উত্তর পশ্চিম জার্মানি, আর দক্ষিণ জার্মানি ও উত্তর ইতালি কিন্তু অস্ট্রিয়ার প্রাধান্য কিন্তু প্রতিষ্ঠা করা হয়েছিল। অর্থাৎ দক্ষিণ জার্মানি আর উত্তর ইতালি অস্ট্রিয়ার অধীনে কিন্তু চলে এসেছিল। তো এই ছিল ভিয়েনা সম্মেলনের কার্যাবলী বা ভিয়েনা সম্মেলন সম্পর্কে একটি নিবন্ধ রচনা। তো এখানে যদি পার্ট করে আসে ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্যগুলি লিখো, তাহলে এখান থেকে উদ্দেশ্যগুলি লিখে দেবে। আর যদি বলে প্রশ্ন আসে ভিয়েনা আন্দোলনের নীতি সমূহগুলি আলোচনা করো, তাহলে শুধু এই যে 3টি নীতি রয়েছে, ন্যায্য অধিকার নীতি, ক্ষতিপূরণ নীতি, শক্তি সাম্য নীতি, এই 3টি নীতি তোমরা কিন্তু আলোচনা করে দেবে। তো পরের প্রশ্ন দেখো কি রয়েছে, বিসমার্ক কিভাবে জার্মানিকে ঐক্যবদ্ধ করেন? বিসমার্ক কিভাবে জার্মানিকে ঐক্যবদ্ধ করেন? তো কি রয়েছে, 1932 খ্রিস্টাব্দে অটো ভন বিসমার্ক নামে একটি কূটনীতিবিদ রাশিয়ার প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত হলে জার্মানির ঐক্য আন্দোলনে এক নতুন অধ্যায়ের সূচনা হয়। তো রাশিয়ার প্রধানমন্ত্রী পদে কে নিয়োগ হয়েছিলেন? অটো ভন বিসমার্ক। অর্থাৎ বিসমার্ক কে ছিলেন? রাশিয়ার একজন প্রধানমন্ত্রী। এবার তিনি যখন রাশিয়ার প্রধানমন্ত্রী নিয়োগ হলেন তখন জার্মানির যে ঐক্য আন্দোলন, সেই ঐক্য আন্দোলনে এক নতুন অধ্যায়ের সূচনা হয়। অর্থাৎ নতুন করে কিন্তু চলার পথ কিন্তু পায় যে ঐক্য আন্দোলনটি ছিল, যেটি তিনি প্রধানমন্ত্রী হওয়ার আগে নিস্তেজ বা নিস্তুপ হয়ে গিয়েছিল। এবার যখন তিনি রাশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন বিসমার্ক,
তখন কিন্তু রাশিয়ার যে ঐক্য আন্দোলন ছিল সেটি কিন্তু পুনরায় একটি নতুন অধ্যায়ের বা নতুন প্রাণের সঞ্চার কিন্তু প্রায়। তারপর কি বলেছে বিসমার্কের কূটনীতি, কি বলেছে দেখো, জার্মানির ঐক্য সাধন বিষয়ে বিসমার্কের কূটনীতির দৃষ্টান্তগুলি উল্লেখযোগ্য। এবার তিনি যেহেতু একজন কূটনীতিবিদ ছিলেন, তাহলে সেহেতু তিনি তার কূটনীতি বা তীক্ষ্ণ বুদ্ধির সাহায্যে বিভিন্ন রাজ্য কিন্তু দখল করেছিল। তার মধ্যে যে কূটনীতিগুলো তিনি দেখিয়েছিলেন সেগুলির মধ্যে রয়েছে দেখো কি, তিনি কেন্দ্রীয় আইনসভায় অস্ট্রিয়ার মর্যাদা নষ্ট করে অস্ট্রিয়ার বিরুদ্ধে জার্মানির ক্ষুদ্র রাজ্যগুলিকে সংগঠনে সচেষ্ট হয়। তা তিনি কি বলে, কেন্দ্রীয় যে আইনসভা রয়েছে, আমাদের যেমন দেশে রাজ্য, আমরা যেমন ওয়েস্ট বেঙ্গলে বসবাস করি, ঠিক তেমনই আরও বিভিন্ন রাজ্য রয়েছে। এবার ওয়েস্ট বেঙ্গলের একটি শাসন ব্যবস্থা রয়েছে, আবার বিহার পার্শ্ববর্তী প্রতিবেশী রাজ্য রয়েছে, বিহারের শাসন ব্যবস্থা এক রকমের রয়েছে। তো এক এক রাজ্যের এক এক রকমের শাসন ব্যবস্থা রয়েছে, কিন্তু এই সমস্ত প্রত্যেকটি রাজ্যের একটি মূল শাসন ব্যবস্থা রয়েছে, যেটি কেন্দ্রীয় বা আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট বলি। সেটাই এখানে বলেছে যে তিনি কেন্দ্রীয় আইনসভায় অস্ট্রিয়ার মর্যাদা নষ্ট করেন। যে কেন্দ্রীয় আইনসভা ছিল সেখানে অস্ট্রিয়া রাষ্ট্রের মর্যাদা কিন্তু নষ্ট করে দেয় এবং কি করে, অস্ট্রিয়ার বিরুদ্ধে জার্মানির যে ক্ষুদ্র রাজ্যগুলিকে সংগঠনে সচেষ্ট হয়। এবার জার্মানির যে ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রগুলি অস্ট্রিয়ার প্রাধান্য পেয়েছিল সেগুলোকে একসঙ্গে জোটবদ্ধ করতে কিন্তু তিনি সচেষ্ট হয়েছিলেন বা চেষ্টা করেছিলেন। 2 নম্বর কি বলেছে, তিনি ফ্রান্স প্রাসি, এখানে ফ্রাঙ্কো রয়েছে, এখানে ফ্রান্স হবে, হ্যাঁ এটা তোমরা একটু কারেকশন করে নেবে। 2 নম্বর যেটি রয়েছে, তিনি ফ্রান্স প্রাসিয়া বাণিজ্য চুক্তি সম্পাদন করে ফ্রান্সের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করেন। অর্থাৎ তিনি কি করেন, ফ্রান্সের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করার জন্য ফ্রান্স প্রাসিয়া চুক্তি কিন্তু বা সন্ধি সম্পাদন কিন্তু করেন। 3 নম্বর কি বলেছে, পোলদের বিদ্রোহ দমনে রাশিয়াকে সাহায্য করে বিসমার্ক রাশিয়ার আস্থা লাভ করেন। পোলদের সঙ্গে রাশিয়ার যে বিদ্রোহ চলছিল সেই বিদ্রোহে পোলদের পরাজিত করার জন্য বিসমার্ক রাশিয়াকে সাহায্য করেছিল। এবার বিসমার্ক যখন রাশিয়াকে সাহায্য করেছিল তখন রাশিয়া ভেবেছিল যে বিসমার্ক তাদের খুব কাছের লোক, সেই জন্যই তো আস্তে আস্তে দীর্ঘদিন পর আস্তে আস্তে তিনি কি করেছে, রাশিয়ার প্রধানমন্ত্রী পদে কিন্তু অধিষ্ঠিত বা নিযুক্ত হতে পেরেছেন। তবে 3 নম্বর কি বলেছে, পোলদের বিদ্রোহ দমনে কিন্তু রাশিয়াকে সাহায্য করেছিলেন কে, বিসমার্ক। তারপরে দেখো কি রয়েছে, রক্ত ও লোহনীতি। কোলন্দে দেখো কি রয়েছে, গণতান্ত্রিক পদ্ধতির ওপর তার আস্থা কিন্তু ছিল না। অর্থাৎ আমাদের দেশে যেরকম গণতান্ত্রিক অধিকার রয়েছে, সকলের সমান অধিকার, সেই গণতান্ত্রিক পদ্ধতির ওপর তার কোনো রকম আস্থা ছিল না যে আমি বক্তৃতা দিলাম, তারপর সংখ্যাগরিষ্ঠের নিয়ে আমি সরকার গঠন করলাম, তার ফলে যে সকল সমস্যার সমাধান হবে সেটা তিনি বিশ্বাস করতেন না। তিনি বিশ্বাস করতেন কি, সমাজের যে বিভিন্ন সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধানের জন্য একমাত্র উপায় হলো রক্ত ও লৌহ নীতি। এবার এই রক্ত ও লৌহ নীতিটি কি, এই রক্ত ও লৌহ নীতি হলো সামরিক শক্তির উপর নির্ভরশীলতা। অর্থাৎ যুদ্ধর মাধ্যমে বা পানিশমেন্ট দিয়ে সমাজের যে বিভিন্ন সমস্যাগুলো রয়েছে সেগুলোর কিন্তু সমাধান করা সম্ভব। সেই সামরিক শক্তির সাহায্যে তিনি 3টি যুদ্ধের মাধ্যমে জার্মানিকে কিন্তু ঐক্যবদ্ধ করেন। অর্থাৎ তিনি কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে জার্মানিকে ঐক্যবদ্ধ করেননি, তিনি তার রক্ত ও লৌহ নীতির মাধ্যমে জার্মানিকে কিন্তু ঐক্যবদ্ধ করেছিলেন, যার ফলে 3টি যুদ্ধ কিন্তু সংগঠিত হয়েছিল। কারণ যেহেতু রক্ত ও লৌহ নীতি অর্থাৎ সামরিক শক্তির
প্রাধান্য বেশি, সেহেতু সেখানে তো যুদ্ধময় পরিস্থিতির একটা সৃষ্টির সম্ভাবনা থাকেই। সেই জন্য 3টি যুদ্ধের মাধ্যমে তিনি জার্মানিকে কিন্তু ঐক্যবদ্ধ করতে চেয়েছিলেন। তো 1 নম্বর যে যুদ্ধটি রয়েছে সেটা হলো ডেনমার্কের সঙ্গে যুদ্ধ। তো দেখো কি বলেছে এখানে, বিসমার্ক অস্ট্রিয়ার সঙ্গে মিলিত হয়ে ডেনমার্কের সঙ্গে 1864 খ্রিস্টাব্দে যুদ্ধ ঘোষণা করেন। তাহলে বিসমার্ককে বিসমার্ক কে ছিলেন রাশিয়ার প্রধানমন্ত্রী। তো রাশিয়া অস্ট্রিয়া একসঙ্গে মিলিত হয়ে কী করলো, ডেনমার্কের সঙ্গে যুদ্ধ শুরু করলো। কারণ ডেনমার্কের যে বিভিন্ন কুসংস্কারগুলো ছিল সেগুলো বা বিভিন্ন যে সমস্যাগুলো ছিল সেগুলো সমাধান করার জন্য। এবার যখনই অস্ট্রিয়া আর রাশিয়া একসঙ্গে মিলিত হয়ে ডেনমার্কের বিরুদ্ধে যুদ্ধ করলো, তখন স্বাভাবিকভাবে ডেনমার্কের কী হবে, পরাজয় ঘটে। এবার পরাজিত হওয়ার পর ভিয়েনা চুক্তি দ্বারা দুটি প্রদেশের ওপর সব দাবি ত্যাগ করে দেয়। এবার ডেনমার্ক কী করে, যখন পরাজিত হয়ে গেল তখন ডেনমার্ক কী করলো, দুটি প্রদেশের ওপর সব দাবি ত্যাগ করে। কিন্তু অস্ট্রিয়া ও প্রাশিয়ার মধ্যে এই দুই প্রদেশের কৃতিত্ব নিয়ে বিবাদ বাধে। অর্থাৎ এই যে দুই প্রদেশের ওপর সব দাবি তিনি ত্যাগ করে দিয়েছিল, এই দুই প্রদেশের কৃতিত্ব নিয়ে অস্ট্রিয়ার প্রাশিয়া যে রাষ্ট্র রয়েছে তাদের মধ্যে দ্বন্দ্ব বাধে। পরবর্তীকালে কী হয়, গ্যাস্টিনের সন্ধি দ্বারা প্রাশিয়া স্লেজউইক ও অস্ট্রিয়া হলস্টিন প্রদেশ লাভ করে। তাহলে এই যে দুটি প্রদেশ ছিল, এই দুটো প্রদেশ নিয়ে অস্ট্রিয়া আর প্রাশিয়ার মধ্যে বা প্রাশিয়ার মধ্যে যে দ্বন্দ্ব বা যুদ্ধময় পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেটি পরবর্তীকালে গ্যাস্টিনেনের সন্ধির দ্বারা দুটো প্রদেশ দুজনের মধ্যে কিন্তু ভাগ হয়ে যায়। যেমন প্রাশিয়া পায় স্লেজউইক আর অস্ট্রিয়া হলস্টিন প্রদেশ কিন্তু লাভ করেন। তো 2 নম্বর কী রয়েছে, অস্ট্রিয়া প্রাশিয়া যুদ্ধ। কী রয়েছে, বিসমার্ক অস্ট্রিয়াকে পরাজিত করার উদ্দেশ্যে ইউরোপীয় রাজনীতিতে তাকে মিত্রহীন করার জন্য সচেষ্ট হয়। তো বিসমার্ক কী করেছিল, অস্ট্রিয়াকে পরাজিত করার উদ্দেশ্যে। দেখো ডেনমার্কের যুদ্ধে কিন্তু বিসমার্ক অস্ট্রিয়াকে সঙ্গে নিয়ে কিন্তু ডেনমার্কের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। কিন্তু পরবর্তীতে দেখো অস্ট্রিয়া প্রাশিয়ার যুদ্ধে কী হয়, বিসমার্ক অস্ট্রিয়াকে পরাজিত করার উদ্দেশ্যে ইউরোপীয় রাজনীতিতে তাকে মিত্রহীন করার জন্য সচেষ্ট হয়। কিন্তু বেশ কয়েকদিন পরে কী হয়, অস্ট্রিয়া কিন্তু আবার বিসমার্কের শত্রুতে পরিণত হয় এবং বিসমার্ক অস্ট্রিয়াকে পরাজিত করার উদ্দেশ্যে কিন্তু যুদ্ধ করেন এবং ইউরোপীয় রাজনীতি থেকে তাকে মিত্রহীন অর্থাৎ বন্ধুত্ব ত্যাগ করার জন্য কিন্তু সচেষ্ট হন। রাশিয়া, ইটালি, ফ্রান্স অস্ট্রিয়ার বিপক্ষে চলে যায়। এবার যেহেতু বিসমার্ক অস্ট্রিয়াকে আক্রমণ করেছে সেহেতু কী হয়, রাশিয়া, ইটালি, ফ্রান্স সবাই কী হয়, অস্ট্রিয়ার বিপক্ষে চলে যায়। মাত্র 7 সপ্তাহের যুদ্ধে 1864 খ্রিস্টাব্দে অস্ট্রিয়া শোচনীয়ভাবে পরাজিত হয় এবং প্রাগের সন্ধির দ্বারা যুদ্ধের অবসান ঘটে। কারণ বিসমার্ক ছিল খুবই কূটনীতিবিদ। তিনি তার কূটনীতিবিদের মাধ্যমে যখন অস্ট্রিয়াকে খুব আক্রমণ করলো তখন বন্ধুত্বপূর্ণ যে দেশ ছিল বিসমার্কের, যেমন রাশিয়া, তারপর ফ্রান্স, ইতালি সবাই কিন্তু অস্ট্রিয়ার বিপক্ষে চলে যায়। যার ফলে মাত্র 7 সপ্তাহ 7 49 মানে 50 দিন 7 সপ্তাহের যুদ্ধে অস্ট্রিয়া কিন্তু শোচনীয়ভাবে পরাজিত হয়। আর যে যুদ্ধে পরাজিত হয়েছে সেটি শ্যাডোয়ার যুদ্ধ নামে কিন্তু পরিচিত হয়েছিল। শেষমেশ প্রাগের সন্ধির দ্বারা এই যুদ্ধের কিন্তু অবসান ঘটে। তো আরেকটি যুদ্ধ ঘটেছিল, সেটি হলো ফ্রান্স প্রাশিয়ার যুদ্ধ। পরবর্তীকালে কি হলো, দেখো ফ্রান্স আর প্রাশিয়া, ফ্রাঙ্কো না, এটা ফ্রাঙ্কো করবে না, ফ্রান্স করবে। এটা ভুল, এখানে এটি ভুল রয়েছে, তোমরা একটু কারেকশন করে নেবে। এটা ফ্রাঙ্কো না, এটা ফ্রান্স হবে। হ্যাঁ, ফ্রান্স প্রাশিয়ার যুদ্ধ। তাহলে দেখো এখানে
বিসমার্ক রাজনীতিতে কতটা কূটনীতিবিদ ছিল। ফার্স্ট ডেনমার্কের যুদ্ধে বিসমার্ক অস্ট্রিয়াকে সঙ্গে নিয়ে কিন্তু ডেনমার্কের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো এবং সেখানে ডেনমার্কের পরাজয় ঘটল। এবার যখন বিসমার্ক বুঝতে পারলো যে অস্ট্রিয়া এখন একটু আবার বাড়াবাড়ি করছে বা অস্ট্রিয়ার বিভিন্ন সমস্যাগুলো দিন দিন বেড়ে যাচ্ছে, তখন বিসমার্ক পুনরায় কী করলো, অস্ট্রিয়াকে নিজের শত্রুতে পরিণত করে তার বিরুদ্ধে চক্রান্ত বা যুদ্ধময় পরিস্থিতির কিন্তু সৃষ্টি করলো এবং ইউরোপের যে বিভিন্ন শক্তিধর দেশগুলো ছিল এমনভাবে তাদের বুঝিয়ে শুনিয়ে হোক বা তার কূটনীতিবিদের সাহায্যে শক্তিধর রাশিয়া, ইতালি, ফ্রান্সকে কিন্তু অস্ট্রিয়ার বিপক্ষে পাঠিয়ে দিল, যার দরুন 7 সপ্তাহের মধ্যে কিন্তু প্রাশিয়ার পরাজয় ঘটে এবং প্রাগের সন্ধির দ্বারা পুনরায় যুদ্ধের কিন্তু অবসান ঘটে। ঠিক তারপরেই কিন্তু দেখো 1870 খ্রিস্টাব্দের দিকে কিন্তু ফ্রান্স প্রাশিয়ার যুদ্ধ শুরু হয়। এবার কি হলো, বিসমার্ক ফ্রান্সের বিরুদ্ধে কিন্তু যুদ্ধ ঘোষণা শুরু করলো। অর্থাৎ কি বলেছি দেখো, অস্ট্রিয়া, ইতালি ও প্রাশিয়াকে নিরপেক্ষ রেখে, মানে সকলে নিরপেক্ষ মানে কি, সবাই আমার চোখে সমান। ফার্স্ট অস্ট্রিয়ার বিরুদ্ধে অস্ট্রিয়া, ইতালি, প্রাশিয়াকে নিরপেক্ষ রেখে বিসমার্ক কী করলো, ফ্রান্সকে যুদ্ধের জন্য পরিচিত করলো, যে ফ্রান্সকে বিভিন্ন রকম উস্কানিমূলক কথাবার্তা বলতে শুরু করলো বিসমার্ক, যাতে কি হয়, ফ্রান্স বিসমার্কের সঙ্গে যুদ্ধ করতে সম্মতি প্রদান করে এবং ফ্রান্স এবং প্রাশিয়ার মধ্যে যুদ্ধের সৃষ্টি হয়। ফ্রান্স বিসমার্কের কূটনীতির জালে জড়িয়ে 1870 খ্রিস্টাব্দে প্রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে যায়। এবার বিসমার্ক এমন চক্রান্ত শুরু করলো যে শেষমেশ ফ্রান্স কিন্তু বিসমার্কের বিরুদ্ধে 1870 খ্রিস্টাব্দে যুদ্ধ ঘোষণা করে দিল। এবার সেডানের যুদ্ধে ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়ন চূড়ান্তভাবে পরাজিত হন এবং 1871 খ্রিস্টাব্দে 10ই মে ফ্রাঙ্কফুর্টের সন্ধি দ্বারা এই যুদ্ধের কিন্তু অবসান ঘটে এবং জার্মানি জাতির ঐক্য সম্পন্ন হয়। তো এই ছিল 3টি যুদ্ধ। যে যুদ্ধের মাধ্যমে বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলোর সমাধান কিন্তু করেছিলেন, কারণ তিনি ছিলেন খুবই কূটনীতিবিদ। কারণ তিনি ভেবেছিলেন যে গণতন্ত্রের মাধ্যমে বা আমি শুধু ভাষণ দিয়ে কোনো দেশের সমস্যার সমাধান করানো সম্ভব নয়। কোনো দেশের সমস্যার সমাধান করার জন্য আমার প্রয়োজন হলো রক্ত ও লৌহ নীতি বা সামরিক শক্তি নীতির। এই সামরিক শক্তিনীতির সাহায্যেই কিন্তু তিনি বিভিন্ন দেশের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোর সমাধান করতে চেয়েছিলেন। সেই জন্য তিনি বিশাল বড় 3টি যুদ্ধের কিন্তু সম্মুখীন হয়েছিলেন। তার মধ্যে একটি ছিল ডেনমার্কের যুদ্ধ, আর একটি ছিল অস্ট্রিয়া প্রাশিয়ার যুদ্ধ, আর হলো ফ্রান্স প্রাশিয়ার যুদ্ধ। তো এই যুদ্ধগুলো কিন্তু তিনি খুব তীক্ষ্ণ বুদ্ধিসত্তার মাধ্যমে কিন্তু করেছিলেন। ফার্স্টই ডেনমার্কের যুদ্ধে ছিল বিসমার্ক অস্ট্রিয়াকে সঙ্গে নিয়ে ডেনমার্কের বিরুদ্ধে যুদ্ধ করে। এবার যখন ডেনমার্কের মোটামুটি সমস্যার সমাধানের দিকে, তখন বিসমার্ক আবার অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো এবং অস্ট্রিয়াকে পরাজিত করে তাকে এমন চক্রান্তের জালে ফেলে দিল যে ইউরোপের যে শক্তিধর দেশগুলো ছিল তারাও অস্ট্রিয়ার বিপক্ষে কিন্তু চলে গেল। তারপরে তিনি বিসমার্ক ফ্রান্সকে বিভিন্ন উস্কানিমূলক কথাবার্তা শোনাতে শুরু করলো, যাতে ফ্রান্সও কী করে,
বিসমার্কের সঙ্গে যুদ্ধ করে এবং যুদ্ধে তাকে পরাজিত করে ফ্রান্সের যে বিভিন্ন সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোর সমাধান করতে পারে। তো এরকম তীক্ষ্ণ বুদ্ধিমত্তার সাহায্যে কিন্তু তিনি সমাজের বিভিন্ন সমস্যাগুলো দূর করতে কিন্তু চেয়েছিলেন। এই দুটো প্রশ্ন তোমাদের বুঝিয়ে দিলাম, আশা করব তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি অসুবিধা থাকে তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দেবে। আর এই অধ্যায়ের বেশ কয়েকটি প্রশ্নই তোমাদের কিন্তু হয়ে গেছে পড়ানো। তো তোমরা তো আজকে যেটি পড়া দিয়েছো এর পরের দিন কিন্তু তোমরা তোমাদের এই অধ্যায়ের উপর আমি একটা পরীক্ষা নিয়ে নেব। তো যে আজকে যে দুটো প্রশ্ন বোঝালাম তা এর আগের দিন দুটো প্রশ্ন বুঝিয়েছিলাম, যেটি ছিল জাতি রাষ্ট্রের সংক্ষিপ্ত ধারণা বা 6 নম্বর প্রশ্ন, আর ক্রিমিয়ার যুদ্ধে ফলাফল ছিল 5 নম্বর প্রশ্ন। আর প্রথম পেজ থেকে ছিল মেটানিক ব্যবস্থা বলতে কী বোঝো, আর মেটানিক পদ্ধতি পতনের কারণ, আর জুলাই বিপ্লবের প্রভাব। তো এই 5টি এর দূরে 7টি প্রশ্নের উপর আমি তোমাদের এর পরের যে ডেটটি রয়েছে মঙ্গলবার দিন, সেই মঙ্গলবার দিন আমি কিন্তু তোমাদের পরীক্ষা নিয়ে নেব। তো তোমরা কিন্তু সকলেই পরীক্ষা দেবে, অনেকেই কিন্তু পরীক্ষা দিচ্ছে না। আমি যদি এরপর থেকে যদি তোমরা পরীক্ষাগুলো না দাও আমি কিন্তু তোমাদের বাড়িতে ফোন করতে বাধ্য হব। ঠিক আছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।